মে দিবসের আন্দোলন এখন একটা অন্য তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আঠারোশো ৮৬-তে একটাই দাবি ছিল, ৮ ঘন্টার বেশি শ্রমিকরা আমরা কাজ করব না। এই দাবিকে সামনে রেখে আমেরিকার শ্রমিকদেরকে তাদের সেখানে সংগঠিত হওয়া একটা ফেডারেটিভ বডি থেকে আহ্বান জানানো হয়েছে। আবেদন নিবেদন তো অনেক করলাম, হলো না। এবার আমাদের ধর্মঘটে যেতে হবে। ১ মে থেকে আমরা ধর্মঘটে যাব, যতক্ষণ আমাদের দাবি কার্যকরী না হয়। এই দাবি আসলে আন্দোলন সংগ্রামে যারা সে সময় অংশগ্রহণ করছিলেন, তার রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য এবং তার যে গভীরতা, সেটা কতটা উপলব্ধি করার মধ্য দিয়ে সামগ্রিক সেই আন্দোলন সেই সময়ে সংগঠিত হয়েছিল, তার মধ্যে না গিয়ে আমরা যদি উল্টো দিক থেকে দেখি, পুঁজিবাদী ব্যবস্থার যারা ধারক এবং বাহক, তাদের কাছে কিন্তু এটা তাদের কলিজায় আঘাতের মতো। কারণ পুঁজিবাদের মূল ভিত্তি হচ্ছে মুনাফা। মুনাফা মানেই হচ্ছে লুণ্ঠন, ঠকানো। এবং যেটা দেখা গেছে, যারা মানুষের প্রয়োজনে পণ্য সামগ্রী উৎপাদন করছেন কলে কারখানায়, মাঠে ময়দানে, তাদের শ্রমের ঘন্টার কোনো নির্ধারিত সীমানা ছিল না। 10 থেকে 16 ঘন্টা সেই সময়ে হরে গড়ে, কোনো কোনো জায়গায় হয়তো এর চেয়ে বেশি। এখন শ্রমিক সেই সময়ে মালিকের কাছ থেকে যে মজুরি পেতেন, সেটা দেখা গেছে সে যে পণ্য সামগ্রী উৎপাদন করছে, এটা উৎপাদন করতে তার সামগ্রিক কাজের যে ঘন্টা হয়তো সেটা 8 বা 9 ঘন্টার বেশি না, কিন্তু তাকে কাজ করাচ্ছে 10, 12, 14, 16। বাকি যে সময়টা, এই সময়টাই হচ্ছে উদ্বৃত্ত শ্রম এবং এখান থেকেই হচ্ছে মুনাফা। এখন এরা যখন 8 ঘন্টা বেশি কাজ করব না এই দাবিটা তুলল, সেই আন্দোলনে এই দাবি যখন তুলে, তারা কিন্তু পুঁজিবাদ ধ্বংস হোক, সমাজবাদ কায়েম হোক, এই স্লোগান কিন্তু তারা আনেনি। তারা বলছে আমরা 8 ঘন্টার বেশি কাজ করব না। আর মালিক শ্রেণী তারা দেখলো এই দাবি যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের মুনাফাটা কোত্থেকে হবে? আমরা যে পুঁজির পাহাড় তৈরি করতে চাইছি, চূড়ার পর চূড়া অতিক্রম করতে চাইছি, সেটা কি করে আমরা ব্যবস্থা করব? কাজে তাদের কাছে এটা একটা সাধারণ আন্দোলন ছিল না। তাই দেখা গেল শুধু আমেরিকার পুঁজিবাদী গোষ্ঠী না, আন্তর্জাতিক পরিসরে পুঁজিবাদের ধারক বাহক যারা, তাদের স্বার্থের প্রহরী হিসাবে বলা যায়, আমেরিকায় সেই সময়ে রাষ্ট্রশক্তির ধারকরা বাহকরা তাদের নিরাপত্তা বাহিনী নিয়ে এই ধর্মঘটে শ্রমিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে।
প্রথম দিন কিছু করেনি, দ্বিতীয় দিন কিছু করেনি, তৃতীয় দিন কিছু উত্তেজনা হয়েছে, ধর্মঘটের চতুর্থ দিন একটা ব্যাপক আক্রমণ সেখানে শ্রমিকদের বিরুদ্ধে সংগঠিত করা হলো এবং অভিযোগ হলো সেখানে কে না কারা একটা বোমা ফাটিয়েছে। আক্রমণ কেন্দ্রীভূত করতে গেলে পর তার একটা ছুতো নাকা লাগে এবং এটা যে শাসকদের পক্ষে তাদের যারা প্রহরী আক্রমণটা কেন্দ্রীভূত করার জন্য এটা সুযোগের অপেক্ষা যারা করছিলেন তাদের তরফ থেকেই এটা উদ্দেশ্যমূলকভাবে এই বোমা টোমা ফাটিয়ে একটা পরিমণ্ডল তারা তৈরি করেননি, এটা তো উপেক্ষা করা যাবে না, বলা যায় না। সেই আক্রমণটা তারা সেখানে সংগঠিত করবে। অসংখ্য মানুষ আক্রান্ত হলেন, রক্তাক্ত হলো, রাজপথ রঞ্জিত হলো, শহীদ হলেন, নেতৃত্বকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন এবং তারপর সেখানে তাদের 4 থেকে 5 জনকে বিচারের নামে এটা প্রহসন, সবই তো তাদের হাতে, বিচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। লড়াই থামল না, ধীরে ধীরে এই লড়াইটা পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে পড়তে শুরু করল। এই সময়ে 1892 আন্তর্জাতিক বেশ কিছু সংগঠন ঐক্যবদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এ তো চিকাগো আর হে মার্কেট কর্নারের আন্দোলন বলে সীমাবদ্ধ রাখলে পর এই আন্দোলনের যে গুরুত্ব, গভীরতা, তাৎপর্য, তার যে একটা বিস্ময় গুরুত্ব সে ছড়িয়ে দিয়েছে, এটাকে তো খাটো করা হবে। আমাদের দায়িত্ব হচ্ছে এই হে মার্কেট কর্নারের এই আক্রমণের ঘটনা যে দাবিকে ভিত্তি করে আন্দোলনকে মাধ্যম করে এই পরিমণ্ডল তৈরি হলো, তাকে স্মরণে রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ আন্দোলন ব্যাপক থেকে ব্যাপকতর করার জন্য এখন থেকে প্রতি বছর 1 মে সারা পৃথিবীতে মে দিবস উদযাপিত হবে। সেই মে দিবস আজকে এটা একটা আন্দোলন, এটা একটা সংগ্রাম। 8 ঘন্টার কাজ আসলে বাস্তবায়িত হলো 1917 সালে সোভিয়েত দেশ যখন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পতন হল। শুধু 8 ঘন্টা না, নারী পুরুষের সমান অধিকার, শিশু শ্রম বন্ধ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই সিদ্ধান্তটা আইন করে সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা পতন করে এবং যেটা সারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন তৈরি করে। আমি অন্যান্য বিষয়গুলিতে যাচ্ছি না, তারা তো শুধু 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিনোদন, 8 ঘন্টার বিশ্রামের কর্মসূচিই নেয়নি। মানব জীবনের মৌলিক যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো সোড়া সমাধান না করলে পর মানুষের মতো সম্মান নিয়ে সিট দ্বারা উঁচু করে অস্তিত্ব রক্ষা করতে পারে না, বেঁচে থাকতে পারে না, যেগুলো পুঁজিবাদী ব্যবস্থায় স্বীকারই করা হতো না, নজরই দেওয়া হতো না, গুরুত্বই দেওয়া হতো না, এই বিষয়গুলো সে সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা একের পর এক তারা কার্যকরী করছিলেন। তার সাথে এই শ্রমিকদের এই প্রশ্নটা এবং পরবর্তী সময়ে যেটা দেখা গেল 1991 সালে সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয় ঘটল 74 বছরের ব্যবধানে।
মাঝখানে অনেক জল গড়িয়েছে, সময় সংক্ষেপ করার জন্য সেখানে আমি যাচ্ছি না। সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের পর আন্তর্জাতিক পরিসরে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তারা এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে ঝাঁপিয়ে পড়ল সারা পৃথিবীর বুকে, মতাদর্শগতভাবে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে বিকল্প ভাবনা, বিকল্প চিন্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। তাদের মূল স্লোগানটা কি? সমাজতন্ত্র এটা স্বপ্নের মতো, এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এটা স্থায়ী না, এর কোনো ভবিষ্যৎ নাই। এটা মুখ থুবড়ে পড়েছে সোভিয়েত দেশের এই ৭৪ বছর পর সমাজতান্ত্রিক ব্যবস্থার যে বিপর্যয়, তার মধ্য দিয়ে এটা প্রমাণিত। এ যাবৎ পৃথিবীতে যে ধরনের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, পুঁজিবাদ তার মধ্যে শ্রেষ্ঠতম, তার কোনো বিকল্প নাই। এর বিরুদ্ধে আন্দোলন, এর বিরুদ্ধে সংগ্রাম, এর নীতিমালার কোনো পরিবর্তন, এগুলো নিয়ে কথা বলা যাবে না। এবং এই ব্যবস্থাকে সব দিক থেকে সহযোগিতা করতে হবে, এগিয়ে যেতে সাহায্য করতে হবে। এটা আসছে, এটা থাকবে এবং এটাই ভবিষ্যৎ। এই যে প্রচার, এই প্রচার পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তাদের হয়ে যারা লেখালেখি করেন, কলমচি যারা, তাদেরকে তারা ব্যবহার করলেন। এখন সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের পর আমরা যদি হিসেব করি তাহলে দেখা যাবে এই সময়ের মধ্যে ৩৪ বছর অতিক্রান্ত হয়েছে। সোভিয়েত দেশ তো নাই, এর সাথেই তো পুঁজিবাদ সাম্রাজ্যবাদের লড়াইটা, টক্করটা সামনাসামনি হচ্ছিল। এবং সেই সোভিয়েত দেশে সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের পর গোটা রাষ্ট্র ১৫টা ভাগে ভাগ হয়ে গেল, তার সংহতি শক্তি বিপন্ন হল এবং প্রায় প্রত্যেকটা নূতনভাবে গড়ে ওঠা যে রাষ্ট্রগুলো, সব জায়গায় পুঁজিবাদী ব্যবস্থারই পুনরুত্থান ঘটল, রাশিয়াতেও ঘটল। তাহলে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতির দিকে যদি আমরা লক্ষ্য দিই, তাহলে পুঁজিবাদ কি মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলোর সমাধান দিতে পেরেছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য? না তো। বরং এই সময়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে, আপনারা শুনছিলেন আমাদের দেশের পরিস্থিতি সম্পর্কে কমরেড শঙ্কর দত্ত নানা তথ্য উপস্থিত করে বোঝাবার চেষ্টা করছিলেন। আন্তর্জাতিক পরিসরে যদি আমরা যাই তাহলে কি দেখব? ধনী এবং দরিদ্রের মধ্যে ফারাক বাড়ছে, ধনীর সংখ্যা কম, পুঁজির বৃহত্তম অংশ তাদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, অনাহার অর্ধাহার বাড়ছে, বেকার বাড়ছে, মজুরি বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, তাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই, জীবনযাত্রার মান নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে বলা হলো পুঁজিবাদ শ্রেষ্ঠ, তার কোনো বিকল্প নাই, এটাই ভবিষ্যৎ, এর বিরুদ্ধে আঙুল তোলা যাবে না, মুখ খোলা যাবে না, এর বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম চলবে না। তো চুপ করে থাকলে পর এই সমস্যাগুলির কি করে সমাধান হবে? উল্টো দিক থেকে যদি দেখা যায়, চীন, ভিয়েতনাম, কিউবা, কোরিয়া, এই ৪-৫টা যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, তারা তো তাদের অর্থনীতি তো পেছন দিকে যাচ্ছে না, তাদের তো উন্নতি অগ্রগতি করছে। বিশেষ করে যদি লক্ষ্য করা যায়, চীন, এরা তো মার্কিন সাম্রাজ্যবাদের সাথে লড়াই করে তাকে ছাপিয়ে যাওয়ার একটা পরিমণ্ডল তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক পরিসরে যারা পুঁজিবাদের স্বার্থের পক্ষে অর্থনীতি নিয়ে নাড়াচাড়া করেন, গবেষণা করেন, তারাই বলছেন যে আগামী ১৫-২০ বছরের মধ্যে চীন অর্থনৈতিক ক্ষেত্রে তার যে অগ্রগতি ঘটাচ্ছে, এটা আমেরিকাকে ছাপিয়ে চলে যাবে।
শুধু চীনের এই অগ্রগতি ঘটছে, তাহলে কি ভিয়েতনাম পেছিয়ে যাচ্ছে? আপনারা যারা খবর রাখেন তারা দেখেছেন গতকাল ভিয়েতনামের সংযুক্তিকরণ তার 50 বছর পূর্তি হয়েছে এবং ভিয়েতনামকে ভাগ করেছিল মার্কিন সাম্রাজ্যবাদ কৌশল করে, লড়াই করে সেই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়েছে। 50 বছর পূর্তি উৎসব তারা পালন করছে। যে তথ্যাদি তারা উপস্থিত করেছে পৃথিবীর সামনে, তাতে সমস্ত ক্ষেত্রে ভিয়েতনামের অর্থনীতি এগিয়ে চলেছে। উত্তর কোরিয়া, একটাই কোরিয়া, যুদ্ধকে ভিত্তি করে কোরিয়াকে ভাগ করলো মার্কিন সাম্রাজ্যবাদ। দক্ষিণ কোরিয়াকে ঘাঁটি করে উত্তর কোরিয়া, যেখানে সমাজতন্ত্র হলো, তাকে কুণ্ঠাসা করার চেষ্টা করছিল। তার ভেতরকার খবরাখবর পৃথিবীর মানুষ তেমনভাবে যে জানতেন ঘটনা তা না। ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সমস্ত তথ্যটি যখন বেরোচ্ছে, দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত থেকে উন্নততর হচ্ছে। মৌলিক যে সমস্যাগুলি মানুষের জীবনের, সেগুলি সমাধান সুরাহা তার প্রায় কিনারায় উত্তর কোরিয়ায় কিন্তু নিয়ে এসছে। এবং পৃথিবীতে এই সময়ের মধ্যে সংখ্যায় একটা বিরাট না হলো, অনেকগুলি নতুন রাষ্ট্র তারা সমাজতান্ত্রিক ব্যবস্থা সংগঠিত করার চেষ্টা করছে। এমন অনেকগুলি রাষ্ট্র যারা সমাজতন্ত্র কায়েম না করল, সোভিয়েত দেশের বিপর্যয়ের পর পুঁজিবাদী অর্থনীতি তাদের শোষণের স্বার্থে উদার অর্থনৈতিক যে নয়া নীতি, যেই নীতি সারা পৃথিবী ময় ছড়িয়ে দিয়ে গোটা পৃথিবীর বাজারকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ লুণ্ঠন করার চেষ্টা করছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা উপস্থিত করে ধীরে ধীরে সমাজতন্ত্রের দিকে যাওয়ার জন্যে তারা অর্থনৈতিক রাজনৈতিক সংগ্রাম লড়ছে। এবং সেখানে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের যারা থাপ্পলদার, তাদেরকে পরাস্ত করে তারা রাজনৈতিক সংগ্রামে সাফল্য অর্জন করে নূতন ধরনের রাষ্ট্র ব্যবস্থা কিন্তু তারা কায়েম করেছে। তারা সমাজতন্ত্র বলছে না, কিন্তু তারা যে নূতন বিকল্প অর্থনীতি উপস্থিত করছে নয়া উদার অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে, এবং ধীরে ধীরে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটা আস্তে আস্তে তাদেরকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা যে জীবনের অভিজ্ঞতায় পরিষ্কার হয়ে যাচ্ছে, পুঁজিবাদ ঢক্কা নিনাদে যতই দাবি করুক তারাই শ্রেষ্ঠ, তার কোনো বিকল্প নাই। বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মানুষ যে শিক্ষা নিচ্ছেন, তার থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, পুঁজিবাদ মানে শোষণ, লুণ্ঠন, অত্যাচার, অনাচার, ব্যভিচার। সমাজবাদ মানে শোষণমুক্ত, সুন্দর, স্বাস্থ্যকর একটা ব্যবস্থা। স্বাভাবিক কারণে সোভিয়েত দেশের অভ্যুদয়ের পর, সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়ের পর আন্তর্জাতিক পরিসরে এটাই একটা প্রধান দ্বন্দ্ব হিসাবে আমাদের সামনে চলে এসেছিল, পুঁজিবাদ এবং সমাজবাদ। এবং এই সময়ে এটা বলা যায় অত্যন্ত গুরুত্ব নিয়ে সামনে চলে এসছে, এবং একে অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ এই মুহূর্তে আছে এটা মনে করার কোনো কারণ নেই। তাহলে এই পরিস্থিতিতে মে দিবস মানে একটা সংগ্রাম। মে দিবস রাজনৈতিক সংগ্রাম। শুরু হয়েছিল 8 ঘন্টার কাজের দাবি, নিঃসন্দেহে রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সাথে যুক্ত ছিল। পুঁজিবাদের বিরুদ্ধে সেদিন স্লোগান না দিলেও পর্যায়ক্রমে এটা সময়ান্তরে এটা পুঁজিবাদের বিরুদ্ধে গেল, এবং এটা পরিষ্কার হয়ে গেল যে পুঁজিবাদকে ধ্বংস না করে, সাম্রাজ্যবাদকে ধ্বংস না করে মানুষের জীবনে সবই শ্রমজীবী অংশের মানুষ তাদের জীবনের মূল সমস্যাগুলোর সমাধানের যে বিকল্প রাস্তা, সেই রাস্তা বের করা যাবে না, এবং সেই বিকল্প হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। স্বাভাবিক কারণেই মে দিবস এখন একদিকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে ধ্বংস করার স্লোগানকে সামনে রেখে বিকল্প শ্রেণীহীন শোষণমুক্ত ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা পত্তনের যে সংগ্রাম, সেই সংগ্রামের শপথ নিয়ে এই সংগ্রাম বাস্তবায়িত করার জন্য মানুষকে সংঘবদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলার
যে দৃঢ়তা, বলিষ্ঠতা, সেই বলিষ্ঠতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রশ্ন একটা নূতন স্বপ্ন দেখার দিন হিসাবে মে দিবসকে কিন্তু এখন আমরা দেখি। কাজেই সেদিক থেকে এটা একটা অন্য তাৎপর্য নিয়ে এখন আমাদের সামনে উপস্থিত হচ্ছে। কাজে এখানে দাঁড়িয়ে আমাদের দেশের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি আমাদের দেশের বুকে নয়া ফেসিবাদী একটা ব্যবস্থা গড়ে তুলবার জন্য নানাভাবে তারা পায়তারা করার চেষ্টা করছে। ফেসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, এই কথা আমরা বলছি না, সেদিকে যাওয়ার জন্য তারা পায়তারা করছে। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের সংবিধানের যে মূল ভিত্তি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, তার যে মূল ভিত্তি হচ্ছে নির্বাচন, গণতন্ত্রকে আক্রমণ করছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের গণতন্ত্রের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে, সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচন কমিশনকে ইতিমধ্যে বগল দাবা করে নিয়েছে। আমাদের ধর্মনিরপেক্ষতার যে প্রশ্ন, দেশ ভাগের পর দেশের ঐক্য সংহতি যাতে আর বিপন্ন করতে না পারে, তার জন্য আমাদের সংবিধানে পলে পলে এই ধর্ম নিরপেক্ষতার মতাদর্শকে সেখানে উল্লেখ করার মধ্য দিয়ে যাতে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ভারতবর্ষের মানুষ আমরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারি, তার ব্যবস্থা করেছে। এটার বলে এটা আঘাত করছে এবং আপনারা লক্ষ্য করছেন যে এই আঘাতে তারা সামনে থেকে যাদেরকে চিহ্নিত করে সবচাইতে বেশি মানে বিব্রত করার চেষ্টা করছে, তারা হচ্ছে মুসলিম সংখ্যালঘু অংশের মানুষ। পৃথিবীতে ভারতবর্ষে মুসলিম অংশের মানুষ যত বসবাস করেন, মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো আছে তাদের চাইতে ভারতবর্ষে মুসলিম অধ্যুষিত মানুষের সংখ্যা কোনো অংশে কম না। এটা প্রথম কিংবা দ্বিতীয়। এরা ভারতবর্ষকেই তাদের দেশ, এটাই পিতৃভূমি, এটাই মাতৃভূমি হিসাবে গ্রহণ করে ভারতবর্ষে তারা আছেন। তারা যদি এটা গ্রহণ না করতেন, তারা তো পাকিস্তানে অনেক আগেই চলে যেতে পারতেন। বাংলাদেশ তো অনেক পরের প্রশ্ন, তারা জাননি তো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, এরা যে হিন্দু রাষ্ট্র কায়েম করার স্লোগান আহ্বানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা আসলে ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করছে, কিন্তু তার সাথে ধর্মের যে সম্পর্ক সেটা কিন্তু তেমনভাবে নাই। তারা নিজেরাই বলছে এর সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, কিন্তু হিন্দুত্বের স্লোগান দিয়ে এটা ফেসিবাদিক কায়দায় ভারত রাষ্ট্রকে এই দেশের মধ্যে যে অংশের মানুষ সংখ্যায় বেশি তাদের পদতলে রেখে পিষ্ট করার জন্যে মুনাফার লক্ষ্যে যাতে তারা এগিয়ে যেতে পারে পুঁজিবাদের সাথে, সাম্রাজ্যবাদের সাথে, সেদিকে তারা যাওয়ার চেষ্টা করছেন। সেদিক থেকে যেটা দেখা যাচ্ছে, আমাদের দেশের মধ্যে এই মুসলিম সংখ্যালঘু বংশের মানুষকে তারা আক্রমণ করছে। এখন দেখা যাচ্ছে স্থানে স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ কিন্তু তারা বাড়াচ্ছে এবং ধীরে ধীরে দেখবেন বুদ্ধির যারা তাদেরকে তারা ছেড়ে কথা বলবেন মনে করার কিন্তু কারণ নেই। সেই জায়গাতে তারা আক্রমণ তারা প্রসারিত করার চেষ্টা করবে, এই জায়গাটা তারা যাওয়ার চেষ্টা করছে। আমরা কি বলছি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এটা এক বৃন্দের দুটি কুসুমের মতো, এটা হ্যান্ডশেক করে চলার মতো। গণতন্ত্র বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা না, ধর্মনিরপেক্ষকে বাদ দিয়ে গণতন্ত্র না, দুটো একসাথে মিলে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে আমাদের গণতন্ত্রের ভিত্তিটা শক্তিশালী হতে পারে। দুটো জায়গায় তারা আক্রমণ করছে এবং সংবিধান যদিও শ্রেণী বিভক্ত রাষ্ট্রে নিরপেক্ষতা বলে কিছু নেই। রাষ্ট্র একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করে যতক্ষণ পর্যন্ত পারে আলখাল্লা জড়িয়ে মানুষকে মোহগ্রস্ত করে রাখবার জন্য, বিভ্রান্ত করার জন্য নিরপেক্ষতার ভান দেখায়। কিন্তু সংকট যত গভীর হয়, এরা অস্তিত্ব রক্ষা করার প্রশ্নে যখন সমস্যার সম্মুখীন হন, তখন
এই নিরপেক্ষতার আলখাল্লা ছুঁড়ে ফেলে আসল তাদের যে চেহারা, ঘৃণ্য চেহারা, এটা তারা কিন্তু উদ্ঘাটন ঘটায়। এটি হচ্ছে অভিজ্ঞতা। ফলে এখন যেটা দেখা যাচ্ছে আমাদের সংবিধান, এবং তারাও যেটা ঢক্কা নেড়ে প্রচার করতেন যে না, আমাদের যে বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ, তার উপর রাষ্ট্রের কর্তৃত্ব করার কোনো সুযোগ নেই, হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। এখন যেটা দেখা যাচ্ছে ক্রমে এই বিচার ব্যবস্থার উপর তারা কিন্তু হস্তক্ষেপ করার চেষ্টা করছেন, প্রসারিত করছেন, বগল দাবা করার চেষ্টা করছেন। এটা বিচারক নিয়োগ থেকে আরম্ভ করে তার যে আভ্যন্তরীণ ব্যবস্থাগুলো, এই সমস্ত ব্যবস্থাগুলোর মধ্যে খুল নলচে তারা পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, এবং সংসদকে ব্যবহার করে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, তার যে ক্ষমতা, তার যে স্বাতন্ত্র্য, সেটাকে সংকুচিত করার চেষ্টা করছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছেন আপনার, রাজ্যে রাজ্যে রাজ্যপালদের ব্যবহার করছে কেন্দ্রের সরকার, পছন্দের লোকদের বসাচ্ছে, এবং এই পছন্দ করতে গিয়ে তারা বাছাই করছে আরএসএস এর লোক। আরএসএস হচ্ছে ফেসিবাদী ভাবনার অনুসারে, এরা নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকার। এবং সরকারে আসার পর এই রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে আরএসএস তার শাখা প্রশাখা বিস্তার করার চেষ্টা করছে, এবং এরকম একটা পরিবেশ পরিমণ্ডলের মধ্যে কৌশলগতভাবে তার অবস্থান নিয়েছে। যেই সমস্ত রাজ্যগুলোতে বিজেপি নির্বাচনী সংগ্রামে সাফল্য অর্জন করতে পারেনি, সেখানে রাজ্যপাল যাদেরকে যারা পাঠাচ্ছে তাদেরকে তারা ব্যবহার করবে, এবং পাঠাতে গিয়ে আরএসএস সমর্থক যারা, তাদের অতীত বৃত্তান্ত ঘেটে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে তারা সেখানে পাঠাবার চেষ্টা করছে। এবং দেখা যাচ্ছে অবিজেপি রাজ্য সরকারগুলোতে রাজ্যের সরকার যে সমস্ত জনস্বার্থবাদী, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি শিল্প থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে সমস্ত আইনগুলি পাশ করছে, সেই আইনগুলি রাজ্যপালের কাছে যাচ্ছে। রাজ্যপাল সেগুলি ফেলে রাখছেন, সেগুলি মত দিচ্ছেন না। বা কোনো কোনো রাজ্যপাল সেই সমস্ত রাজ্যগুলোতে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন, তারা আবার এগুলো বিধানসভায় নিয়ে গিয়ে তারা যে আইনটা তৈরি করেছিলেন সেই আইনটাই বিধানসভায় দ্বিতীয়বার পাশ করে সরকার হাতে তুলে দিচ্ছে। সরকার সেগুলো রাজ্যপালের কাছে পাঠাচ্ছে। এবং আমাদের দেশের সংবিধানের বক্তব্য হচ্ছে, একবার বিধানসভায় আইন পাশ করে রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠালে পর রাজ্যপাল যদি ফেরত পাঠিয়ে এটাকে পরীক্ষা করার কথা বলে, আবার যদি এটা বিধানসভায় নিয়ে সেই আইনটাই একইভাবে পাশ করা হয়, তাহলে পরে রাজ্যপালের এই আইনটার উপর চেপে বসে থাকার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। এটাকে তার স্বীকৃতি দিতে হবে। আর তারপরেও যদি তার মধ্যে কোনো প্রশ্ন থাকে, তাহলে বেশি দিন এই আইনটাকে আটকে না রেখে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার জন্য তুমি পাঠাতে পারো। এখন দেখা যাচ্ছে আপনার তামিলনাড়ু সরকার, কেরালার সরকার, এমনকি পশ্চিমবাংলার সরকার, তাদের এরকম গন্ডায় গন্ডা আইন পাশ করে রাজ্যপালের কাছে পাঠাচ্ছেন, তারা পাশ করছেন না, তার উপর চেপে বসে থাকছে। এখন এই মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, বর্তমান সুপ্রিম কোর্ট ডাবল বেঞ্চ তারা সিদ্ধান্ত নিয়ে বললেন রাজ্যপালের ক্ষমতা সীমাবদ্ধ, সংবিধান উল্লেখ করে দিয়েছে। এবং এই যে বিধানসভায় পাশ করা যে আইন, সেগুলির উপর যেভাবে রাজ্যপাল বসে থাকার চেষ্টা করছেন, এটা রাজ্যপালের এখতিয়ারের বাইরে, এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, তার ক্ষমতার সীমার বাইরে, এটা হতে পারে না। এই মন্তব্য করে তারা সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 3 মাসের মধ্যে রাজ্যপালকে এই বিলের পক্ষে তার মতামত ব্যক্ত করে সেই বিল ফেরত পাঠাতে হবে। যদি এই নিয়ে তার কোনো প্রশ্ন থাকে, দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এবং রাষ্ট্রপতির ক্ষেত্রেও এই পার্লামেন্ট, এই উচ্চ আদালত বলেছে রাষ্ট্রপতিও এই ধরনের কোনো বিল 3 মাসের বেশি আটকে রাখতে পারবে না। দারুণ ঘটনা, অত্যন্ত সাহসী অবস্থান, কল্পনার বাইরে অনেকের কাছে। এই জায়গায় মাঠে কাকে নামালেন
উপরাষ্ট্রপতি, তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। তার অতীত কি? তাকে পশ্চিমবাংলায় পাঠিয়ে বাধ্যত তৃণমূলের সঙ্গে সমঝোতা একটা ভাব দেখিয়ে ভেতর থেকে তৃণমূলকে দুর্বল করে বিজেপি এই রাজ্যটাকে দখল করতে পারে কিনা তার যে চেষ্টা তারা গ্রহণ করেছিল, সেই সময় এই ভদ্রলোক আপনার পশ্চিমবাংলার রাজ্যপাল ছিল। তাকে তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, যদিও সাফল্য সেভাবে অর্জন করতে পারেনি, কিন্তু বামপন্থী শক্তিকে দুর্বল করে তৃণমূল এবং বিজেপি সমঝোতার মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে ইমপ্রুভ করে নিয়েছে এবং বিজেপি মানে অভাবনীয়ভাবে একটা বিরাট সংখ্যা নিয়ে বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলার বিধানসভায় এসছে। এরকম পরিসরে তাকে তারা তুলে নিয়ে সেখানে উপরাষ্ট্রপতি করলেন এবং ইটালীয় পত্রপত্রিকায় দেখা গেল তাকে উপরাষ্ট্রপতি করার ব্যাপারে কলকাতায় না শিলিগুড়িতে মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রের সরকারের প্রতিনিধি গোপাল সলা পরামর্শ এবং তার সেখানে সহমত যাচাই করে তাকে এখান থেকে তুলে নিয়ে সেখানে তাকে উপরাষ্ট্রপতি করলেন। সেই ভদ্রলোক এখন মাঠে নেমে আপনার এই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গলা চড়িয়ে কথা বলতে শুরু করেছেন এবং তিনি বলছেন কি কাণ্ড, সুপ্রিম কোর্টকে এই অধিকার কে দিল? রাষ্ট্রপতি কতদিন বিল আটকে রাখতে পারবেন না, বিল নিয়ে তিনি কি করবেন কি করবেন না, এটা সমস্ত সুপ্রিম কোর্ট ঠিক করে দিচ্ছে। এটা কি হচ্ছে? এবং তিনি বলবার চেষ্টা করছেন যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের পার্লামেন্ট, যে সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে পার্লামেন্টের বাইরেও চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলা হচ্ছে এই পার্লামেন্টই তো আমাদের এই সংবিধানকে গ্রহণ করেছে, এই সংবিধানকে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রধান দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের এবং তাতে সুপ্রিম কোর্টের ক্ষমতা এখতিয়ার সীমা সেই সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আমরা তো এর বাইরে কোথাও যাচ্ছি না। সেই জায়গায় রাজ্যের ক্ষমতা, রাজ্যপালের ক্ষমতা, রাষ্ট্রপতির যে এখতিয়ার, সমস্ত কিছু যে উল্লেখ করা আছে তার মধ্যে দাঁড়িয়েই তো আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। পাল্টা জবাব, এই ভদ্রলোক কিন্তু এখন কোনো কথাবার্তা বলছে না, নতুন কিছু প্রস্তুতি হয়তো নিচ্ছে কি আক্রমণ করবেন। তার বানেটা কি দাঁড়াচ্ছে? তারা নিজেরা যে বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ বলে বলবার চেষ্টা করেছিলেন, এরা যখন নিরপেক্ষ অবস্থান থেকে রাষ্ট্র শক্তি পক্ষপাতিত্বের অবস্থান নিয়ে বিরোধী রাজনৈতিক দলের পরিচালিত সরকারগুলোকে অসুবিধায় ফেলবার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তখন যখন ভূমিকা নিচ্ছে তার বিরুদ্ধে তারা কাউন্টার করার চেষ্টা করছে। এগুলো কি? তাহলে এই কারণে যেটা বলা হচ্ছে যে গণতন্ত্রের আলকাল্লাটা বাহ্যিক রেখে প্রকৃত অর্থে ভেতর থেকে গণতন্ত্রটাকে অন্তঃশ্বাস শূন্য করে দেওয়ার জন্যে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং সর্বোপরি যেটা অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণ ব্যাপকভাবে নামে আনছে প্রতিদিন, তাতে বড় বড় পুঁজিপতি, বিগ বুর্জোয়াজি যাদেরকে আমরা বলি, তারাই মূলত এই রাষ্ট্রশক্তির নিয়ন্ত্রণ শক্তি। এরা এখানে ভূস্বামী এবং বৃহৎ বুর্জোয়া তাদেরকে একসাথে নিয়ে সাম্রাজ্যবাদের সঙ্গে সমঝোতা করে এরাই আমাদের দেশের অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরা বাদ দিলে পরে এদের সংখ্যা খুব কম, যাদের হিসাব সংকট তুলে ধরবার চেষ্টা করছিলেন, আমি সেখানে যাচ্ছি না। বাদ বাকি এমনকি জাতীয় বুর্জোয়া যারা, তারাও এই সরকারের অনুসৃত অর্থনৈতিক নীতিতে সব প্রশ্নে তারা খুশি, সন্তুষ্ট এটা মনে করার কারণে সাধারণ মানুষ যারা শ্রমিক, কৃষক, কর্মচারী, মধ্যবিত্ত, মেহনতি মানুষ, ছোট মাঝারি ব্যবসায়ী, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেকেই সেখানে কিন্তু আক্রান্ত হচ্ছে। এই যে নতুন কায়দাটা ধাঁচা ঠিক রাখবো, অন্তঃশ্বাস শূন্য করে শ্রেণী স্বার্থ আমরা সেখানে রক্ষা করা, তীব্র থেকে তীব্রতর করা, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। এটাকেই আমরা বলছি পরিবর্তিত পরিস্থিতিতে ফেসিবাদ এটা নতুন কৌশল অবলম্বন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমরা এটাকে বলছি নয়া ফেসিবাদী একটা কায়দা কৌশল। সেই আপনার জার্মান বা ইটালি, তারা সেই সময় যে ফেসিবাদী
মানে আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে যে পদ্ধতি নিয়ে অগ্রসর হচ্ছিলেন, সে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে যেমন পরিবর্তন, কাজে সেই কৌশল তার মূল বিষয়গুলিকে একেবারে আমূল উপেক্ষা করে সব কিছু নূতন করছেন ঘটনা তা না, সেগুলোই একটা অন্য মূরকে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় আমাদের দেশের সরকার অগ্রসর হচ্ছে এবং মূলত কি, মূলত হচ্ছে আপনার পুঁজিবাদী যে ব্যবস্থা, মানে শোষণ ভিত্তিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে তারা আরো পুক্ত করার চেষ্টা করছে, রক্ষা করার চেষ্টা করছে। এমন লক্ষ্য করছেন মার্কিন সাম্রাজ্যবাদ, এই যে ভদ্রলোক ট্রাম্প, তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর গোটা পৃথিবীর মধ্যে একটা মানে উলট পালট করে দেওয়ার চেষ্টা করছেন। অনেকে বলবার চেষ্টা করছেন ভদ্রলোক তো উন্মাদ, মোটেই তিনি উন্মাদ না। পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে আক্রমণগুলো চারদিক থেকে আসছে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা যে সমস্যার সম্মুখীন, এর থেকে তারা বেরোতে পারছে না, বেরোতে গিয়ে একটা কৌশল দিলে পরে এটা কার্যকরী করার মধ্যে দিয়ে দেখছেন নূতন সমস্যা তৈরি হচ্ছে, তাতে তাদের বিরুদ্ধে মানুষের খুব আরো চড়ছে। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একদিকে আমেরিকার যে কর্তৃত্ব, আধিপত্য সারা পৃথিবীতে, যেটাকে চ্যালেঞ্জ করছে চীন, চীন যাতে সেখানে যেতে না পারে তার জন্য এই স্লোগানকে সামনে রেখে তিনি নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন। তার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেই জায়গা হচ্ছে তার যে শুল্ক ব্যবস্থা। এটা নিয়েও পৃথিবীর মধ্যে, বিশেষ করে আপনার ইউরোপ মহাদেশে, এগুলো কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র, আমেরিকার সঙ্গেই তাদের সম্পর্ক, এদের সঙ্গেও তাদের কিন্তু বিরোধ এবং বিসম্বাদ সেখানে তৈরি হচ্ছে। ফলে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই যে মার্কিন সাম্রাজ্যবাদ ট্রাম্প, তার সাথে আমাদের দেশের বর্তমান যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্পর্ক নিবিড়, শুধু নিবিড় না, নিবিড় থেকে নিবিড়তর হচ্ছে। এই যে আপনার শুল্ক নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পুঁজিবাদী রাষ্ট্রগুলো যে যেভাবে কথা বলছে, ভারত কিন্তু চুপ, কোনো কথা বলছে না, কোনো কথা বলছে না। তার মানে সমঝোতা করে অগ্রসর হওয়ার চেষ্টা কিন্তু সেখানে করছে। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের ভেতরে পরিমণ্ডলটা যে জায়গায় নিয়ে যাচ্ছে, আমাদের দেশের ক্ষেত্রে বেকারি বাড়ছে, অশিক্ষা বাড়ছে, অনাহার বাড়ছে, ভূমিহীন বাড়ছে, গরিব কৃষক বাড়ছে, ভূমিহীন ক্ষেত মজুর বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে, মজুরি বাড়ছে না, কাজের ঘন্টা বাড়ছে, যেগুলি বলছিল শ্রমকর ইত্যাদির কথা। তাহলে এই পরিস্থিতি থেকে যদি বেরোতে হয়, তাহলে পরিষ্কারভাবে যেটা বলতে হবে, এই মে দিবসে যে রাজনৈতিক তাৎপর্য মণ্ডিত যে সংগ্রামের দিন, এই দিনে দাঁড়িয়েই আমাদের বলতে হবে আমাদের দেশে একদিকে পুঁজিবাদ খতম করো, সাম্রাজ্যবাদকে কোণঠাসা করো, আরেকদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের সংগ্রামটাকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। কি হয়েছে? ঠিক আছে, আপনারা বসুন না, যারা অসুস্থ, যিনি অসুস্থ হয়েছেন তাকে নিয়ে যাবে, ঠিক আছে, বাকিরা বসুন, আমাদের মিটিং শেষ হয়ে আসছে। আমি যে কথা বলছিলাম, এই পরিস্থিতিতে আমাদের দেশের অভ্যন্তরে এই সমস্যা থেকে বলবো, এর থেকে পরিত্রাণ পেতে গেলে পরে সমাজতন্ত্রের কিন্তু কোনো বিকল্প নেই। এটা কথার কথা না, এটা শ্রেণীগত এবং অর্থনৈতিক ভাবনা চিন্তাকে ভিত্তি করে আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। কাজে আজকের দিনে আমাদের এটাই হচ্ছে অন্যতম শপথের বিষয়
পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে আন্তর্জাতিক পরিসরে এক এক কোণঠাসা পরাস্ত করার জন্য যে লড়াইটা তীব্র থেকে তীব্রতর ব্যাপকতর হচ্ছে, সেই লড়াইয়ের প্রতি আমাদের যেমন আন্তর্জাতিক সক্রিয় যে সংহতি সেটাকে ব্যাপকতর করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের দেশের ভেতরে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পক্ষে দাঁড়িয়ে যারা কাজ করছেন তার বিরুদ্ধে আমাদের দেশের ভেতরে যে লড়াইটা, এই লড়াইটাকে তীব্র, তীক্ষ্ণ এবং ব্যাপকতর করতে হবে। সঙ্গে সঙ্গে বিকল্প সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের জন্য আমাদের যে সংগ্রামগুলো, সেই সংগ্রামে রাজনৈতিক দৃষ্টি নিয়ে, মতাদর্শগত দৃষ্টি নিয়ে আমাদের যে বিকল্প ভিন্ন যে বক্তব্য, সেটা মানুষের কাছে ব্যাপকভাবে নিয়ে যেতে হবে। এবং এই জায়গাটাতে যেটা দরকার, আপনারা যার যার জায়গায় বসেন, উনি অসুস্থ, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আর অন্য কিছু না। হবে না। এই যে 17 দফা দাবিকে সামনে রেখে 20 মের ভারতবর্ষ, শুধু কি 17 দফাই ব্যাখ্যা করব? শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে, মতাদর্শগত অবস্থান থেকে, রাজনৈতিক যে বক্তব্য, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, ধর্মঘট হবে, কত ভাগ সাফল্য আসবে না আসবে এটা ধর্মঘটের পর পর্যালোচনা করা যাবে, কিন্তু আন্দোলন তো এখানে থেমে থাকলে চলবে না, শেষ হলে চলবে না। মে দিবসের আন্দোলন শুরু হয়েছে 86 সালে, এখন 139 সাল, এখন আমরা মে দিবস করছি, তাহলে তার অর্থটা কি দাঁড়াচ্ছে? পুঁজিবাদের বিরুদ্ধে যে স্লোগান থেকে, 8 ঘন্টার কাজের স্লোগান থেকে সামনে নিয়ে 1886 মে দিবস, সেই পুঁজিবাদের অস্তিত্ব তো আছে, তাকে যদি ধ্বংস করা না যায়, উৎপাটিত করা না যায়, এবং বিকল্প সমাজতান্ত্রিক ব্যবস্থার যদি ভিত্তিপ্রস্তর স্থাপন করা না যায়, সেই ব্যবস্থাটাকে যদি প্রসারিত করা না যায়, তাহলে আমাদের জীবনের মূল সমস্যাগুলির সমাধান কি করা? আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলন বলুন, শ্রেণী আন্দোলন বলুন, এই রাজনৈতিক দুর্বলতায় আমরা ভুগছি। সেখানে শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে, মতাদর্শগত দৃষ্টিভঙ্গিতে আমাদের জীবনের মূল সমস্যার সমাধানের জন্য প্রকৃতির যে বিকল্প সমাজতান্ত্রিক যে ব্যবস্থা, এই বিষয়টাকে সামনে এনে মানুষের চেতনার মানকে উন্নত থেকে উন্নততর করার প্রশ্নে আমাদের যে ভূমিকা গ্রহণ করা দরকার, সব ক্ষেত্রে সমানভাবে কিন্তু সেটা আমরা করতে পারছি না। কাজে আজকের দিনে এটা মে দিবস মানে একটা রাজনৈতিক সংগ্রামের দিন, এটা নিছক আনুষ্ঠানিক একটা ঐতিহাসিক দিন আমরা মানে প্রতিপালন করছি, এইভাবে দেখতে চলবে না। আজকের দিনে আমাদেরকে কিন্তু দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, যে মূল বিকল্প বক্তব্য শোষণ মুক্তির প্রশ্নে, সেই বক্তব্যকে সামনে এনে আমাদের অগ্রসর হতে হবে। আমরা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলবার চেষ্টা করছি, আমরা এখানে একটা বিকল্প কর্মসূচি সামনে রেখে সরাসরি সমাজতন্ত্রের স্লোগান না দিয়ে, জনগণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে, কৃষি বিপ্লবকে মাঝখানে রেখে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, শ্রমজীবী অংশের মানুষ, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, নারী পুরুষ নির্বিশেষে তাদের জীবনের যে মূল সমস্যাগুলো, এগুলো সমাধানের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই গণতান্ত্রিক ব্যবস্থায় সমস্ত গণতান্ত্রিক দল রাজনৈতিক লড়াইয়ে, রাজনৈতিক সংগ্রামে নিজস্ব অবস্থান নিয়ে তারা ভূমিকা নিতে পারবেন। এই সমস্ত বিষয় উল্লেখ করে বলা হচ্ছে যে এর মধ্য দিয়ে থরে থরে আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই ভাবনা নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। কাজে সেই দিক থেকে আমাদের আজকের দিনে যে শপথ গ্রহণ করা দরকার,
যে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে সংগ্রাম এবং তীব্র তীক্ষ্ণ ব্যাপকতর করতে হবে। সঙ্গে সঙ্গে বিকল্প সমাজতান্ত্রিক ব্যবস্থা তা অর্জনের জন্য শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই সংগ্রামটাকে সংগত, সুদৃঢ় এবং ব্যাপকতর করার জন্যে আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকেও কিন্তু এখন যে দুর্বলতা আমরা ভুগছি তার থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের গ্রহণ করতে হবে। এটা নিয়ে যদি আমরা অগ্রসর হতে না পারি তাহলে মে দিবস উদযাপন আমাদের কাছে আনুষ্ঠানিকতায় কিন্তু পর্যবেসিত হবে। এটাই আজকের পরিসরে আন্তর্জাতিক ক্ষেত্র যারাই মে দিবস উদযাপন করার চেষ্টা করছে তারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছেন। পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে মে দিবস উদযাপনের ক্ষেত্রে এটাই মূল কথা। আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যা বলছি, অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রগুলিতে তাই। সমাজতান্ত্রিক দেশেও কিন্তু মে দিবস পালন হচ্ছে। তাদের আজকের দিনের মূল কাজ কি? আজকের দিনের মূল কাজ হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শক্তি চারিদিক থেকে তার বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। কাজে একে প্রতিহত করে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরও সংহত, আরও উন্নত থেকে উন্নততর করার মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে তার যে শ্রেষ্ঠত্ব, এটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে যাদের মধ্যে এখনো বিভ্রান্তি আছে তাদেরকে জয়যুক্ত করে সামনের দিকে নিয়ে আসা। এবং এটা ঘটনা চীনকে টার্গেট করেছে। অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোও মনে করেন, সেই সমস্ত রাষ্ট্রের শ্রমজীবী অংশের মানুষও মনে করেন চীনকে আক্রমণ করে যদি পুঁজিবাদ সাম্রাজ্যবাদ সাফল্য অর্জন করে তাহলে পরে আমরা যারা বাকি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো আছি আমাদেরকে তারা ছেড়ে কথা বলবে মনে করার কারণ নেই। চীনের বিরুদ্ধে আক্রমণ মানে আমাদের বিরুদ্ধে আক্রমণ, সেখানকার সমাজতান্ত্রিক বিরুদ্ধে আক্রমণ মানে আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। কাজে তারাও আজকে কিন্তু রাজনৈতিক দৃষ্টি নিয়ে সমাজতান্ত্রিক দেশের শ্রমজীবী অংশের মানুষ তারাও মে দিবস পালন করছেন। তাদের মে দিবসের পালনের দৃষ্টিটা হচ্ছে এটা, আমরা যেটাকে বলছি ধ্বংস করো, পুঁজিবাদকে সাম্রাজ্যবাদকে ধ্বংস করো। তারা বলছে এরা যাতে ফণা তুলতে না পারে, আমাদের উপর হস্তক্ষেপ করতে না পারে, তাদের আক্রমণ যাতে প্রসারিত করতে না পারে, তাকে প্রতিহত করে আমাদের শক্তিকে ব্যাপকতর করা, উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া, এই শপথ কিন্তু তারা গ্রহণ করছে। কাজে এই চিন্তা চেতনা আমাদের ভাবনায় রেখে আমাদের দেশের ভেতরে আমাদের সামনের দিনের যে শ্রমিক, কৃষক, মজুর, অন্যান্য গণতান্ত্রিক অংশের যে মানুষ, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সেই ধারায় প্রভাবিত করবার জন্যে আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করে অগ্রসর হতে হবে। এবং এটা যদি আমরা হতে পারি তাহলে মে দিবস উদযাপনের যে রাজনৈতিক তাৎপর্য, এই তাৎপর্য কিন্তু ফলপ্রসূ হবে। আমার বিশ্বাস ধীরে ধীরে সেই জায়গায়, সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। তাতে আমরা ধীরে ধীরে কিছু সাফল্য অর্জন করছি না, ঘটনা তা না। সামনের দিনে মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই প্রয়াস নিশ্চিতভাবে সাফল্য অর্জন করবে, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।